নমস্কার, শুভ সন্ধ্যা। গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয় ও তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের অনুষ্ঠানের নামকরণ করেছি উচ্চ মাধ্যমিকের পর কোন পথে। খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে। এরপর কোন বিষয় নিয়ে পড়বে, কেনই বা পড়বে, কেরিয়ার হিসাবে কোন পেশাটাকে বেছে নেবে। তোমরা তোমাদের পছন্দ, ক্ষমতা, আগ্রহ ও ব্যক্তিত্ব প্রভৃতির উপর ভিত্তি করে সফল কেরিয়ার গড়ে তুলবে, নাকি তোমার সেই বন্ধুটি যে বরাবর পরীক্ষায় ভালো রেজাল্ট করে এসেছে, সে যে বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাইছে সেই বিষয়টিই তুমি বেছে নেবে। এমন হাজারো প্রশ্নের ভিড়ে তোমরা এখন দিশেহারা। তোমাদেরকে সঠিক পথের দিশা দেখাতে এবং তোমাদের বুকের মধ্যে যে স্বপ্ন তোমরা গড়ে তুলেছ সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং সঠিক পথের দিশা দেখাতে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের স্বনামধন্য শিক্ষক এবং টাইমস অফ ইন্ডিয়ার বিশিষ্ট সাংবাদিক শ্রী সোমেশ্বর বরা মহাশয়। হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন। তাকে এই আয়োজক বিদ্যালয় দুটির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন তোমাদের সামনে বলবেন মাননীয় সোমেশ্বর বরা মহাশয়। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই উদ্যোগ নেওয়ার জন্য দুটি স্কুল, গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয় এবং তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়, দুটি স্কুলের কর্তৃপক্ষ, বিশেষ করে দুটি স্কুলের তরুণ উদ্যমী দুই প্রধান শিক্ষক শ্রী শুভঙ্কর দত্ত ও শ্রী সুবীর ঘোষকে ধন্যবাদ জানাচ্ছি এটি আয়োজন করার জন্য এবং আমাকে এই অনুষ্ঠানে বলার জন্য বা আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সবাই জানি যে শিক্ষার দুটো লক্ষ্য, একটা চূড়ান্ত লক্ষ্য সেটা হচ্ছে মানুষ হওয়া, আর একটা প্রাথমিক লক্ষ্য বা আশু লক্ষ্য সেটা হচ্ছে সৎভাবে জীবন জীবিকা অর্জন করা, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, আর কাজের মধ্যে দিয়ে সমাজের জন্য বা দেশের জন্য কিছু করা। এজন্যই আমরা পড়াশোনা করি। এখন আমাদের মধ্যবিত্ত বাড়ির যখন কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে যুক্ত হয়, যেদিন থেকেই যুক্ত হয় সেদিন থেকেই আমাদের অভিভাবকরা কিছু স্বপ্ন দেখতে শুরু করেন, কিছু পরিকল্পনা নেন। আর তারপরে সন্তান যখন বড় হয়, যখন তার মধ্যেও বোধ, বুদ্ধি, বিচার এগুলো তৈরি হতে থাকে, সেও তখন কিছু স্বপ্ন দেখতে শুরু করে, কিছু পরিকল্পনা করতে শুরু করে। এখন এই আমরা যে পরিকল্পনা করি, সেই পরিকল্পনা যে সবসময় রূপায়িত হবে তা হয় না। জীবনের সব অঙ্ক কখনোই মেলে না। তো সুতরাং সেগুলোও সব পরিকল্পনা, শিক্ষা পরিকল্পনা বা কেরিয়ার নিয়ে আমাদের যে ভাবনা চিন্তা, সেটা সবসময় যেমনটি আমরা চাইবো তেমনটা হবে না। তো সেটাও মেনে নিতে হবে যে কোনো, কিন্তু পরিকল্পনাটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত, যে বাবা মা একরকমভাবে ভাবতে শুরু করেন, তারপর ছেলেমেয়েরা একটু বড় হলে আর এক রকমভাবে ভাবতে শুরু করে, বা হয়তো একই রকমভাবে ভাবতে শুরু করে। এখন এই কর্মজীবনের পরিকল্পনা নির্ধারণে যদি বাবা মায়ের ভাবনা চিন্তা আর সন্তানের, বড় হওয়া যে সন্তান তার ভাবনা চিন্তা যদি মিলে যায়, এক হয়ে যায়, সেটা খুব ভালো। কিন্তু যদি নাও মেলে সেটাও কিন্তু খুব খারাপ কিছু নয়। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। বাবা মায়ের যেমন অভিজ্ঞতা আছে, জীবনকে অনেক কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে, একটা জীবন দর্শন তৈরি হয়ে গেছে, ঠিক তেমনি এখনকার, সুতরাং তার কথার যেমন তাদের ভাবনা চিন্তাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তেমনি একইভাবে এখনকার যে ছেলে মেয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যারা কলেজে পড়ছে, তারাও কিন্তু অনেক বিষয়ে অনেক বেশি খবর বড়দের থেকেও বেশি রাখে।
সুতরাং এই পড়াশোনা শিক্ষা জগতের সর্বশেষ কি গতিবিধি, সর্বশেষ কি তথ্য, সেটা তারা অনেক ওয়াকিবহাল। তো এই বাবা মা এবং সন্তানের ভাবনা চিন্তা যদি মিলে যায়, দুপক্ষ যদি আলোচনা করে একটা কিছু পরিকল্পনা লক্ষ্য নেন, সেটি সব থেকে ভালো হবে। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কলা বিভাগের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর কি করবে, কোথায় যাবে। একটা বিষয় একটু বলি, আমাদের মাধ্যমিকের পরেই, মাধ্যমিকটা সাধারণ সবারই জন্য, সবাই একই বিষয় পড়ে, একই পরীক্ষা দেয়। মাধ্যমিকের পরেই কিন্তু আমরা একটা দিকে চলে যাই, অর্থাৎ সেখানেই আমাদের একটা বাছাই পর্ব হয়ে যায়। আমরা একটা দিক বেছে নিই, বিষয় কিছু বেছে নিই যে এইটা আমি পড়বো, এইটা আমি আর পড়বো না, অর্থাৎ মাধ্যমিকে যেগুলো আমি পড়েছি তার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে কলা, বাণিজ্য, বিজ্ঞান এরকম বিভাগ হয়। কিন্তু একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে সরকারিভাবে উচ্চ মাধ্যমিক স্তরে এরকম বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ বলে কিছু নেই। তাহলে বিভাগগুলো হলো কী করে, নামগুলো হলো কী করে? না, এটা এই জন্য হলো যে একাদশ দ্বাদশ শ্রেণীতে ইংরাজি বাংলা ছাড়াও ছাত্রছাত্রীদের 3টে বা 4টে বিষয় বেছে নিতে হয়। এই বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে, এই বিষয়গুলোর বাছার ক্ষেত্রে কখনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সেট করে দেয়, একটা কম্বিনেশন তৈরি করে দেয়, কখনো শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা কম্বিনেশনের সাবজেক্ট বেছে নেয়। এক্ষেত্রে যেটা প্রতিষ্ঠান দেখে সেটা হচ্ছে পঠন পাঠন চালানোর সুবিধা, এমনভাবে ক্লাস নিতে হয় যাতে একই সময়ে একাধিক সাবজেক্ট ছাত্রকে ক্লাস না করতে হয়। এছাড়া সর্বোপরি পরীক্ষা রুটিন ইত্যাদি কারণে এই বিভাজনটা হয়। আর তারপরে যেটা আমরা সবাই চাই যে পরস্পর সম্পর্কিত বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেরা বেছে নেবে, এইভাবেই এই বিভাজনগুলো হয়, আর্টস, সায়েন্স ইত্যাদি। এখন দেখা যায় আজকাল অনেকেই আবার বিষয় নির্বাচনের ক্ষেত্রে, এটা যাদের দশম শ্রেণী এবার পাশ করলাম, এই সেই ছাত্রছাত্রী বা অভিভাবক যদি কেউ থাকেন এখানে, যে শুধুমাত্র মার্কস কিসে বেশি উঠবে এইটা মাথায় রেখে বিষয় নির্বাচন করেন। এটা করবেন না। ভবিষ্যতের অন্য পরিকল্পনা নিয়ে বিষয় বাছা যেতে পারে, ছাত্রছাত্রীর সামর্থ্য অনুযায়ী বাছা যেতে পারে, ছাত্রছাত্রীর আগ্রহ অনুযায়ী বাছা যেতে পারে। যে সে হয়তো মাধ্যমিকে তার অঙ্কটাই খুব একটা আগ্রহ ছিল না বা খুব একটা পারে না, ঠিক আছে আমি অঙ্ক বাদ দিলাম, এইভাবে বাঁচতে পারে, তার যেটা ভালো লাগে সে যেটা পারবে। কিন্তু শুধুমাত্র মার্কস কিসে বেশি উঠবে এইভাবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে বিষয় না বাছাটাই ভালো। বরং এটাতে পড়ে অসুবিধা না হলেও খুব যে সুবিধা হয় তা কিন্তু হয় না। এখন উচ্চ মাধ্যমিকের পর আমরা আরও বেশি নির্দিষ্ট দিকে যাই, নির্দিষ্ট দিক বেছে নিই। মাধ্যমিকের পর তো একটা দিকে এলাম কলা বিভাগে, মানে কোট অ্যান্ড কোট কলা বিভাগে, তারপরে আমরা আরও নির্দিষ্ট দিক একটা বেছে নেওয়ার চেষ্টা করি বা বেছে নিতে আমাদের হয়। সেই যে নির্দিষ্ট দিকে আমরা যাব সেটার একটা ভিত্তি থাকে। সেটার জন্য আমরা উচ্চ মাধ্যমিক স্তরে যে বিষয়গুলো পড়ি মোটামুটি আমাদের সেই বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত বিষয় আমাদের ভবিষ্যতে বেছে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমি এখন বেশ কিছু বিষয় বলবো যেগুলো উচ্চ মাধ্যমিক স্তরে না পড়া থাকলেও পরবর্তী ক্ষেত্রে পড়া যায়। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আমরা কি পড়ি? আমাদের উচ্চ মাধ্যমিক সংসদের যে বিষয় তালিকা সেটি বেশ দীর্ঘ, বহু বিষয় তার মধ্যে আছে। কিন্তু সব স্কুলে তো আর সব বিষয় পড়ানো হয় না, পড়ানো সম্ভব হয় না। মোটামুটি আমাদের যেগুলো সাধারণত আমাদের এই জেলার মফস্বলের স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে কলা বিভাগে দেওয়া হয়, বাংলা ইংরাজি ছাড়া যে 3টে বা 4টে বিষয় আমাদের ছেলেমেয়েরা বেছে নেয় কি কি না, আমি যদি প্রথম থেকে বলি যে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস, সোশিওলজি, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কোথাও অন্য আরও অনেক সাবজেক্ট আছে সেইগুলো তারা, হোম সায়েন্স,
ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট আছে, সেগুলো তারা বেছে নেয় যেখানে যা আছে। এখন প্রথমত এই বিষয়গুলোর ওপর আমরা যদি ভিত্তি করে পড়াশোনা করতে চাই ভবিষ্যৎকালে, তাহলে আমরা কি পড়ব না, এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে পড়তে গেলে আমাদের প্রথমত এই বিষয়গুলোর ওপর আমরা অনার্স পড়তে পারি, উচ্চতর আরও মাস্টার ডিগ্রি করতে পারি, পিএইচডি করতে পারি, আমরা ওদিকে যেতে পারি। কিংবা এই বিষয়গুলো আমরা এর সম্পর্কিত কোনো বিষয়ে আমরা স্নাতক স্তরে পড়তে পারি। এছাড়া আরও কিছু ক্ষেত্র আছে যেগুলোতে অনার্স বা উচ্চতর ক্ষেত্রে পড়া যায় উচ্চ মাধ্যমিকে না থাকলেও। যেমন আমি হয়তো জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পড়তে চাই, সেটা উচ্চ মাধ্যমিকে না থাকলেও পড়া যাবে। আমি সোশ্যাল ওয়ার্ক পড়তে চাই, বিএসডব্লিউ, সেটা উচ্চ মাধ্যমিকে না পড়া থাকলেও পড়া যাবে। আমি হিউম্যান রাইটস পড়তে চাই, সেটা পড়া যাবে। এরকম একাধিক বিষয় আছে যেগুলো, আমি যোগা পড়তে চাই, মানে খুব একটা এই সময়ের বিষয় যোগা, সেটা উচ্চ মাধ্যমিকে না থাকলেও পড়া যাবে। আমি বিসিএ পড়তে চাই, আমি বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে চাই, পড়া যাবে। মানে আমাদের দেশে এখন প্রতিদিন প্রচুর শাখা স্নাতক স্তরে তৈরি হচ্ছে। আমরা জানি আমাদের দেশে এখন সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া প্রচুর অনেক সংখ্যার বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আর এই সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সময়ের সঙ্গে চাহিদা রেখে বিভিন্ন রকমের কোর্স তৈরি হয়েছে, নিত্য নতুন কোর্স তৈরি হচ্ছে, যেগুলো আগে আমরা হয়তো ভাবতে পারতাম না। সিকিউরিটি ম্যানেজমেন্ট, আমরা তো আগে শুধু ম্যানেজমেন্ট জানতাম, এখন ম্যানেজমেন্টের অনেক ভাগ হয়ে গেছে। সিকিউরিটি ম্যানেজমেন্ট আমরা কোনোদিন পড়বে কেউ এটা ভাবিনি, এখন পড়ানো হচ্ছে। ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এরকম নানান বিষয় তৈরি হচ্ছে, পড়ানো হচ্ছে। এখানে একটা বিষয় বলে রাখি প্রসঙ্গক্রমে, যে এই যে বিশেষত বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে অভিনব বা নিত্য নতুন বিষয়গুলো অনেক সময় পড়ানো হয়, এটা শুনতে খুব ভালো লাগে, নামটা ভালো, বা অনেকে হয়তো ভাববে এটা পড়লে আমরা যেতে পারবো। সেই বিষয়গুলো কিন্তু একটা জিনিস সতর্ক হতে হবে, যে এগুলো কোনো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে কিনা বিষয়টার ওপর। হয়তো প্রতিষ্ঠানটা অনুমোদিত, কিন্তু সেই সাবজেক্টটা পড়ানোর তার অনুমোদন আছে কিনা জানতে হবে, বা ইউজিসির অনুমোদন আছে কিনা জানতে হবে। তা না হলে কোর্সটা করে অনেক সময় অসুবিধায় পড়তে হয়। তো এইসব নানান রকম যে নতুন নতুন বিষয়, এগুলোতে আমরা অনার্স করতে পারি। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো একটু অন্যরকম, যেগুলো একটু ক্রিয়েটিভ, সৃষ্টিশীল, যেগুলো উচ্চ মাধ্যমিকে আমাদের না থাকলেও পড়া যায়, সেরকমগুলো আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে তাদের আগ্রহ অনুসারে। যদি কারুর সঙ্গীত, নাটক এসব নিয়ে আগ্রহ থাকে, সে ব্যাচেলর অফ মিউজিক বা এই দিকে যে সমস্ত সঙ্গীত নাটক বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করতে পারে, মাস্টার ডিগ্রি করতে পারে। যদি কারুর ছবি আঁকার উপর আগ্রহ থাকে, ছবি সম্পর্কে, সে ফাইন আর্টস পড়তে পারে। শুধু ছবি আঁকা নয়, ফাইন আর্টসের ক্ষেত্রে স্পেশালাইজেশন টেক্সটাইল ডিজাইনিং পরের ক্ষেত্রে, সুতরাং এটা খুব কাজের জিনিস, কাজের সবই। যদি কারুর মনে হয় যে আমি আর্টসের ইতিহাস পড়ব, সেটাও ব্যাচেলর অফ হিস্ট্রি, মানে হিস্ট্রি অফ আর্ট, এটা পড়ানো হয়, এটাও পড়তে পারে। এরকম বিবিধ বিষয় আছে। মানে যে কথাটা আমি বলছি, যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমি হায়ার সেকেন্ডারিতে পড়েছি, তার উপর ভিত্তি করে পড়তে পারবো। এমন কিছু বিষয় আছে যেটা আমি হায়ার সেকেন্ডারিতে পড়িনি, কিন্তু পড়তে পারবো। এইবার হচ্ছে যে আমি তাহলে বিষয় বাছার সময় কি দুটো জিনিস কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি পড়ব, কোন প্রতিষ্ঠানে পড়ব। আমি প্রতিষ্ঠানের কথাটা কেন বললাম, যেমন একটা বিষয় যেটা আমি এখনো বলিনি, ল, আইন। আমরা জানি উকিল বাবু থাকেন বা কোর্টে যারা বিচারক থাকেন, তারা আইনের স্নাতক বা আইনের স্নাতকোত্তর। এই ল আমাদের হায়ার সেকেন্ডারিতে নেই,
উচ্চ মাধ্যমিকে পড়ানো হয় না, আমি অন্তত জানি না কোথাও আছে কি না, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর ল পড়া যায়। ল এখন মানে প্রায় সর্বত্র পড়ানো হয়, মানে বেসরকারি কলেজ তো বটেই, সরকারি বহু কলেজ, বিশ্ববিদ্যালয়। কিন্তু লয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রিমিয়ার ইনস্টিটিউট দেশে তৈরি হয়েছে, এটা সব সাবজেক্টের মধ্যে আছে। আমরা যদি সেইগুলোতে পড়ি, শুধু আইন পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়, কলকাতাতে হয়েছে, অন্য জায়গায় আছে, দিল্লিতে আছে, পুনেতে আছে, বোম্বেতে আছে, তাহলে কি হয়, ওটা একটা বিশেষ জায়গা, ওখানে পড়তে পারলে আমরা একটা আরও বড় জায়গায় যেতে পারি, আরও বড় ক্ষেত্রে যেতে পারি। ঠিক তেমনি অন্যান্য বিষয় পড়ার জন্য যদি আমরা প্রতিষ্ঠান একটা ব্যাপার, কিন্তু এখানে মাথায় রাখতে হবে সবসময় আমরা যে পছন্দের প্রতিষ্ঠানটা পাবো সেটা নয়। এরপরে হচ্ছে যে আমার চাহিদাটা কি। আমার যদি মনে হয় যে আমাকে একদম একটু পড়াশোনা করেই রোজগার করতে হবে পরিবারের জন্য, নিজের জন্য, তাহলে আমাকে সেই সমস্ত বিষয় বাছতে হবে যেটা আমি খুব অল্প সময়ের জন্য পড়াশোনা করে কিছু আয় করতে পারবো। কিন্তু সবাই যদি এই রকম ভাবে, তাহলে তো একটা দেশ চলতে পারে না। অনেককেই ভাবতে হবে অনেক বেশি দূর বিষয় নিয়ে পড়ার জন্য, বিদ্যা চর্চার জন্য, অর্থাৎ অনার্স পড়ব, মাস্টার ডিগ্রি করব, পিএইচডি করব, আরও যদি কিছু থাকে সেগুলো আমি করব, পড়তে হবে, এটাও পড়তে হবে। এই দুটো ভাবনা, তার সঙ্গে আরেকটা জিনিস ভাবতে হবে, এটা আমি বলবো, আজকাল অনেক সময় আমাদের ছেলেমেয়েরা আমাদের অভিভাবকের সামর্থ্যের কথাটা মাথায় আনে না, বিষয় ভাবে, এটাও আনতে হবে। কারণ এখন বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় হওয়ার দৌলতে যেটা হয়েছে, যে নানান জায়গায় ইচ্ছা মতো নানান বিষয়ে ভর্তি হওয়া যায়, শুধু অর্থ লাগে। এই অর্থটা খুব এখন কম নয়, তো সেটাও ভাবতে হবে যে আমার অভিভাবকের সেই আর্থিক সামর্থ্য আছে কিনা। কোথায় পড়ব? প্রথমত সমস্ত সরকারি বেসরকারি কলেজ আছে, সেখানে পড়ব। এরপরে বেশ কিছু কেন্দ্রীয় বিদ্যালয় আছে, সেখানে আমরা বেশ কিছু বিষয় পড়তে পারি। সরকারি বেসরকারি মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের কথা তো আমরা জানি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও আমাদের ভারতবর্ষের যতগুলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে প্রায় সবগুলোতেই আন্ডার গ্র্যাজুয়েটে কিছু না কিছু কোর্স আছে। বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, এছাড়া অন্য কোর্সও আছে। আমাদের খুব হাতের কাছে, আমরা যেহেতু বীরভূমে থাকি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই বিভিন্ন যে বিষয় আমরা উচ্চ মাধ্যমিকে পড়ি সেগুলোতে অনার্স পড়ানো হয়, এছাড়া বিএসডব্লিউ পড়ানো হয়। এছাড়া কি হয়, এখানে বিভিন্ন রকম দেশীয় এবং বিদেশি ভাষা অনার্স করানো হয়। এই বিষয়ের মধ্যেই যেমন বিদেশি ভাষায় অনার্স, আমার উচ্চ মাধ্যমিকে চীনা ভাষা না পড়া থাকলেও পরবর্তী ক্ষেত্রে আমি পড়তে পারি, বিশ্বভারতীতে এগুলো পড়ানো হয়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, এখানে এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে বিভিন্ন ভাষার বিষয় পড়ানো হয়। এছাড়াও অন্য অনেক বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক স্তরে পড়াশোনা করা হয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার একটা সুবিধা হচ্ছে কি, যে যদিও একদম নিশ্চিত নয়, তবুও একটা আশা করা যায় যে এখান থেকেই আমি স্নাতকোত্তর বা পিএইচডি এগুলো করতে পারবো। এছাড়া এখানে অনেক অন্য সুযোগ সুবিধা থাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার দৌলতে, তো এইগুলো আমরা পড়তে পারি। এই যেমন যোগা আমাদের বর্ধমান বিশ্বভারতীতেও যোগাতে অনার্স হয়। ফিজিক্যাল এডুকেশন, বিশ্বভারতীতে ফিজিক্যাল এডুকেশন পড়ানো হয়, বর্ধমান ইউনিভার্সিটিতে যোগার বিভিন্ন কোর্স করানো হয়, এগুলো করানো হয়। এরপরে আসছি যে আমরা তো বিষয়ের তো শেষ নেই, কি বিষয় নিয়ে পড়ব, কোথায় পড়ব। এরপরে আমরা আসছি পড়ে কি হবে। আমি যেটা বিষয় পড়লাম, আমার তো লক্ষ্য প্রতিষ্ঠিত হওয়া, রোজগার করা। আমাদের অনেক সময় আমরা একটু কিছু প্রচলিত ধারণা নিয়ে চলি, তার ফলে আমাদের মনে হয়, যেমন কলা বিভাগে একটি বিষয় আছে ইতিহাস। অনেকেরই মনে হতে পারে ইতিহাস পড়ে বোধহয়
শুধু শিক্ষক অধ্যাপক হওয়া যায়, শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো যায়, ব্যাপারটা তা নয়। ইতিহাস একটা খুব বড় বিষয়। ইতিহাসের ওপর দিকে আমরা যত যাব, তোমরা যত যাবে, দেখবে ইতিহাসের অনেক ভাগ আছে, ইতিহাসের অনেক প্রয়োগ আছে। শুধু মুখস্থ করার বিষয় ইতিহাস নয়, যেটা আমরা অনেকেই ভাবি। শিক্ষকতা তো করাই যাবে। এছাড়াও আমি কয়েকটা জিনিস বলি যেটা পড়লে, ইতিহাস পড়ে চাকরি পাওয়া যায়। যেমন ধরো এই যে বিভিন্ন মিউজিয়াম, আমরা ইন্ডিয়ান মিউজিয়াম যাই বা ন্যাশনাল মিউজিয়াম, এখানে ওখানে দিল্লিতে কলকাতায় গেছি, এই মিউজিয়াম প্রচুর আছে দেশে। মিউজিয়াম, সংগ্রহশালা, এখানে কিউরেটার হতে গেলে, এখানে প্রশাসনিক আধিকারিক হতে গেলে ইতিহাসের লোক হতে হয়। বিভিন্ন যে আর্কাইভ, মহাফেজখানা, সেখানে ইতিহাসের লোককে চাকরি দেওয়া হয়। আমাদের সরকারি বিভিন্ন দপ্তর, এমনকি সামরিক বাহিনীতেও ইতিহাসের লোকের কিছু পদ আছে, তাদেরকে দেওয়া হয়। রেলে মিউজিয়াম আছে, বিভিন্ন জায়গায় হিস্ট্রির লোক নেওয়া হয়। হিস্ট্রির, ইতিহাসের বিভিন্ন শাখা আছে, সেইগুলো আবার অনেকে পড়ে, সেগুলো পড়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। তাহলে এটা ইতিহাস। আমি ইতিহাসের এতগুলো দিক আমরা বলতে পারি। ঠিক একইভাবে যেমন একটু আগে আমি বললাম বিদেশি ভাষা, বিদেশি ভাষা পড়ে আমি কি করব? একটা জিনিস মাথায় রাখতে হবে, চাকরি আমরা তিনভাবে পেতে পারি। একটা কি, একটা হচ্ছে যে কোনো বিষয়টাকে আমি পড়ে আমি স্বাধীনভাবে কিছু করে প্রতিষ্ঠা পেতে পারি। এটা কলা বিভাগের বিষয় পড়েও প্রতিষ্ঠা পাওয়া যায়, সেটা একটা। দুটো কি, দ্বিতীয় কি, যে বিষয়টা নিয়ে আমি পড়লাম সেই বিষয়ে আমার যে জ্ঞান বা সেই বিষয়ে আমার যে দক্ষতা, আমার যে পাণ্ডিত্য, সেইটাকে কাজে লাগিয়ে আমি পড়তে পারি। আমি ইংরাজি অনার্স পড়লাম, ইংরেজি এমএ পড়লাম, আমি শিক্ষকতা করলাম, বা ইংরাজি, যেখানে ইংরাজির প্রয়োজন আছে, আমাকে কেউ ট্রান্সলেটর হিসাবে নিতে পারে, আমাকে কেউ ইন্টারপ্রিটার হিসাবে নিতে পারে, আমার ইংরাজিটা ধরে আমি সেই চাকরিটা পাচ্ছি। যেমন বিদেশি ভাষা, খুব সাম্প্রতিক ঘটনা, তাই এটা বলি। কদিন আগে আমরা জানলাম যে মালদাতে একজন চীনের গুপ্তচর ধরা পড়েছে। তো তার যে ল্যাপটপ, সেটা খোলা যাচ্ছিল না। কেন খোলা যাচ্ছিল না? সেই ল্যাপটপের যে পাসওয়ার্ড, সেটা চীনের একটা অংশের বিশেষ ধরনের ভাষা, ম্যান্ডারিন চীন, তাতে ছিল। তো এর জন্য খোলা যাচ্ছিল না। পরে সেই ভাষা জানা দক্ষ লোককে এনে এটা খোলা গেছে। তাহলে দেখো, একটা কত গুরু, ওই জায়গাতে যে লোকটা ওই ভাষাটা জানে, ওইটা যে ডিকোড করতে পেরেছে, তার কত গুরুত্ব। তো এই বিদেশি ভাষা শিখে আমরা, যেমন শিক্ষকতা, যে কোনো বিষয় নিয়ে পড়ে শিক্ষকতা করা যায়। কারণ যে কোনো বিষয় কোথাও পড়ানো হয় মানেই তো সেখানে শিক্ষক লাগে। আমি শিক্ষকতায় পড়ে আসছি, তো ভাষা, আমরা বিদেশি ভাষা শিখে আমরা শুধু শিক্ষকতা তো করতে পারি। এছাড়া কি, বিভিন্ন বিদেশি সংস্থা, এখন বিশ্বায়নের যুগ, বিভিন্ন বিদেশি সংস্থা আমাদের দেশে আসছে। আমাদের দেশের বহু সংস্থা বিদেশে কলকারখানা করতে যাচ্ছে। সেখানে কিন্তু বিদেশি ভাষা জানা লোক চাই। ধরো আমাদের বীরভূম জেলায় বক্রেশ্বর থার্মাল পাওয়ারে একটা জাপানের কোম্পানি এসছে। তাহলে সে যদি এখানে কাজ করতে হয়, তাকে এমন কিছু লোক রাখতে হবে যে বাংলা ভাষাটাও জানে, জাপানি ভাষাটাও জানে। ঠিক তেমনি আমাদের যে দূতাবাসগুলো, আমাদের যে বিদেশ মন্ত্রক, আমাদের বিভিন্ন যে বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক, রেল, ট্রাভেল এজেন্সি, তাদেরকে এইরকম ইন্টারপ্রেটার বা যারা একটা ভাষায় অনুবাদ কাজ করবে, মধ্যস্থতা করবে। এছাড়া অনুবাদক হিসাবে বিদেশি ভাষা যারা জানে তাদের রাখা হয়। অনেক সময় খুব যদি আমি সাধারণ জায়গায় বলি, ভালো গাইড হতে পারে তারা বিভিন্ন বড় বড় ট্যুরিজম কোম্পানিতে, আমাদের ভারত সরকারের বা বিভিন্ন রাজ্য সরকারের ট্যুরিস্ট ডিপার্টমেন্টে তারা গাইড হিসাবে অ্যাটাচ। তো বিদেশি ভাষা জানা, একটা বিদেশি ভাষাতে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে। ঠিক তেমনি আমি যদি ধরো জার্নালিজম, মাস কমিউনিকেশন, যেটা উচ্চ মাধ্যমিকে না থাকলেও পড়া যায়। এখন জার্নালিজম পড়েছি মানেই আমাকে কাগজে সাংবাদিকতা করতে হবে, চ্যানেলে বুম ধরে ঘুরে বেড়াতে হবে, তার কোনো মানে নেই। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিগ্রিটা করা থাকলে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় জনসংযোগ আধিকারিকের চাকরি পাওয়া যায়।
বিভিন্ন জার্নালিজমেরই ভিতর ডেভেলপমেন্ট জার্নালিজম, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, এগুলো জানা লোক সরকারি ক্ষেত্রে দরকার হয়। সরকারের কিছু গণমাধ্যম দপ্তর থাকে, যেমন দূরদর্শন, যেমন আকাশবাণী, যেমন পিআইবি, এখানে জার্নালিজম জানা লোকেরা অগ্রাধিকার পায়। এছাড়া তো স্বাধীন পেশা হিসাবে সাংবাদিকতা আছে, দেশে বিদেশে বিভিন্ন সংবাদ সংস্থায় সাংবাদিক লাগে। তো এই ডিগ্রিটা না থাকলেও সাংবাদিক হওয়া যায়, থাকলে সরকারি চাকরিগুলো পাওয়া যায়, অন্য চাকরি পাওয়া যায়, আর থাকলে সাংবাদিকতাতেও কিছুটা অগ্রাধিকার পাওয়া যায়। এটা একটা বড় ক্ষেত্র। ঠিক তেমনি এই যে ল, আমি বলছি যে কী পড়লে কী পাবো, চাকরি বাকরি। ল কি? ল মানে ল পড়লেই কি আমাকে ওকালতি করতে হবে কোর্টে? ওকালতি খুব ভালো একটি পেশা, অর্থ সম্মান দুই আছে। বড় বড় যারা উকিল হয় তাদের খুব নাম ডাক আছে। কিন্তু আমি যদি মনে করি না, আমার অত দরকার নেই বাবা, আমার একটা স্থায়ী চাকরি চাই, আমি ল পড়ে, সেটাও পাওয়া যায়। প্রায় সমস্ত ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান, রেল, সরকারি দপ্তর, এখানে ল অফিসার, আইন জানা আধিকারিক লাগে। বড় বড় কর্পোরেট হাউসে কখনো পার্মানেন্ট, কখনো কন্ট্রাকচুয়াল, তারা ল অফিসার, লিগ্যাল অ্যাডভাইজার তারা রাখে। এছাড়া আমরা দেখি যে আমাদের যারা বিচারপতি আছেন বিভিন্ন কোর্টে, লোয়ার থেকে সুপ্রিম কোর্ট অবধি, সেই বিচারালয়ের বিচারকের চাকরি পেতে গেলে ল পাস করতে হয়। তাহলে আইন পড়ে আমরা স্বাধীনভাবে আইনের পেশা করতে পারি, তাছাড়া বহু চাকরি পেতে পারি। ল একটা খুব ভালো ক্ষেত্র, আমাদের আর্টসে যারা ছেলেমেয়েরা পড়ে তাদের লয়েও আসা উচিত। তো যেমন বিএসডব্লিউ, সোশ্যাল ওয়ার্ক, বিএসডব্লিউ পড়ে আমরা অনেকেই হয়তো ভাবে শুধু এনজিওতে চাকরি। হ্যাঁ, এনজিও, কিন্তু এনজিও মানে শুধু আমরা এখানে যে স্থানীয় দেখি তা নয়। অনেক রাষ্ট্রীয় পর্যায়ের বা আন্তর্জাতিক মানের এনজিও আছে, তারা চাকরি দেয়, ভালো বেতন দেয়, নতুন কিছু করার একটা অ্যাডভেঞ্চার আছে, এগুলো করা যায়। এছাড়াও বিভিন্ন সরকারি ক্ষেত্রেও, সরকারি সংস্থাতেও বিএসডব্লিউ মানে পাস করে, এবং বিএসডব্লিউ পড়ে একটা দুটো সার্টিফিকেট কোর্স করলে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, বিভিন্ন আমাদের সরকারি এবং বেসরকারি কর্পোরেট কোম্পানিতে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ইত্যাদি হওয়া যায়। তার সঙ্গে একটু এটা ওটা পড়ে নিতে হয়, সেগুলো পরের ব্যাপার, আপাতত তো এটা পড়তে। তো এইভাবে যা বিষয় আমরা পড়ব সেই বিষয়গুলো নিয়ে আমাদের কর্মসংস্থানের জায়গা আছে। এইবার যেটা আমি একটু টাচ করে গেছি, যে এই যে বি ফাইন, আমি বারবার বলছি যে আমাদের কতটা, আমাদের চাহিদাটা কতটা, আমাদের কি এক্ষুনি রোজগার করতে হবে নাকি কিছুদিন অপেক্ষা করা যেতে পারে? এক্ষুনি মানে একটা কিছু ডিগ্রি করে, একটা কিছু ডিপ্লোমা, আজকে আমি বৃত্তিমূলকের কথা বলছি না, একটা কিছু বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা করে আমাকে এক্ষুনি যদি কিছু আয় করতে হয়, তাহলে আমাদের সেই রকম কোর্সগুলো করা উচিত। যেমন দেখো, আমরা বি মিউজ বা বি ফাইন যে পড়ব, এখানে এই যে মিউজিক নিয়ে পড়া বা ফাইন আর্টস নিয়ে পড়া, এক্ষেত্রেও একটা ডিগ্রি থাকলে একটা শিক্ষকতার চাকরি বা এরকম কিছু চাকরি পাওয়া যায়। খানিকটা ওই সংগ্রহশালা বা আর্ট গ্যালারি এসবের চাকরি পাওয়া যায়। বি মিউজ করেও স্কুল টুলে চাকরি পাওয়া যায়, বি মিউজে এম মিউজ করে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে শুধু ডিগ্রি, শুধু চাকরি এইটা না করে, যাদের একটু ক্রিয়েটিভিটি আছে, একটু সৃষ্টিশীলতা আছে, তাদেরই এগুলো পড়া উচিত। তাহলে সে জীবনে অনেক সাফল্য বা সার্থকতা পাবে। শুধু মানে আমি যদি ফাইন আর্টসে একটা ডিগ্রি করি, যদি মনে করি যে স্কুলে ড্রয়িং টিচারের জন্য, তাহলে সেটা কিন্তু সব নয়। আমাকে ভাবতে হবে আমি কি ভালোবাসি, আমার কি গান ভালো লাগে, বা আমি গানটা ঠিকঠাক গাইতে পারি, আমার সেই এগুলো খানিকটা তো ঈশ্বর প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত, এটা ভাবতে হবে। যেমন ফিজিক্যাল এডুকেশন নিয়ে আমাদের বিশ্বভারতীতে পড়ানো হয়। ফিজিক্যাল এডুকেশন পড়ে আমরা যেমন ফিজিক্যাল এডুকেশনের টিচার হতে পারি স্কুলে বা কলেজে, তেমনি সরকারি আধিকারিক হতে পারি, ডিস্ট্রিক্টে ফিজিক্যাল এডুকেশন অফিসার হতে পারি, বড় ক্লাবের আমরা ফিজিক্যালের মানে ট্রেনার হতে পারি। বিভিন্ন সংস্থা অনেক সময় তাদের
ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ করতে পারে, তো ফিজিক্যাল এডুকেশনের একটা ক্ষেত্র আছে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে চাকরি পেতে পারি। খালি মাথায় যেগুলো রাখতে হবে, আমার প্রয়োজনটা কি, আমি কতটা এগোতে পারবো, আমার সামর্থ্য কত। এবার সব মিলিয়ে এই যেমন যোগা শিখলে এক্ষুনি যে খুব বিরাট কিছু চাকরি বাকরি হয়ে যাবে তা হয়তো হবে না, কিন্তু যোগার একটা ভবিষ্যৎ আছে, এটা আমরা বুঝতে পারছি যে মানুষ আস্তে 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 যে সমস্ত ইনস্টিটিউট, সমস্ত এরা যোগার কোর্স খুলছে, কেন খুলছে, এরা কিছুটা বুঝছে, তাহলে একটা ভবিষ্যৎ আছে। মানুষ এখন যোগা শিখলে আমি কী করতে পারি, আমি স্বাধীনভাবে একটা যোগা ইনস্টিটিউট করতে পারি, বিভিন্ন জায়গায় যোগা টিচার হতে পারি, সরকারি বিভিন্ন যে শারীর শিক্ষা সংক্রান্ত মানে যেখানে ফিজিক্যাল এডুকেশন পড়ানো হয় তারা এখন থেকে যোগা টিচার নেবে, যোগার ওপর আমরা গবেষণা করতে পারি। শুধু দেশ নয়, আমাদের গোটা পৃথিবীতে যোগার এখন জনপ্রিয়তা, যোগা শিখে আমরা মানে বিদেশেও চাকরি পেতে পারি ভালো ভালো। তো এইগুলো আমরা কলা বিভাগের ছেলেমেয়েরাই পেতে পারি। শিক্ষকতার ক্ষেত্রে আমরা জানি শিক্ষকতা একটা ভালো পেশা, মহান পেশা। আমরা এত সমাজের কাছাকাছি কাজ করার সুযোগ বোধহয় শিক্ষকতা ছাড়া আর কোথাও নেই। শিক্ষকতার ক্ষেত্রে কি, আমরা যে সাবজেক্টটাই পড়ব তার সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের একটা ডিগ্রি চাই। উচ্চ মাধ্যমিক পাশ করেও শিক্ষক হওয়া যায়, সেটা প্রাথমিক স্কুলে ডিএড করে, আর যদি আমরা অনার্স করে বিএড করি তাহলে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ানো যায়। কলেজে শিক্ষকতার ক্ষেত্রে অন্য কিছু যোগ্যতা চাই, নেট কোয়ালিফাই করতে হয়, পিএইচডি থাকলে ভালো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তাই। এখানে একটা জিনিস বলি, আমাদের এখন ইন্টিগ্রেটেড বিএড পড়ানো হচ্ছে। লক্ষ্য যাদের শিক্ষকতা বা তারা কিন্তু এইটা ভেবে দেখতে পারো। ইন্টিগ্রেটেড বিএড কি? ইন্টিগ্রেটেড বিএড হচ্ছে যে আমি এখন কি করি, যে আগে আমরা অনার্স পড়ছি তারপরে বিএডটা করছি। তো এই ইন্টিগ্রেটেড বিএড এটা আগে এনসিইআরটিতে পড়ানো হতো, এখন বেশ কিছু কলেজেও পড়ানো হয়। আমাদের সিউড়ি শহরেও একটি বেসরকারি কলেজে এটা পড়ানো হচ্ছে। ইন্টিগ্রেটেড বিএডের সুবিধা আছে। ইন্টিগ্রেটেড বিএড পড়লে শুধু যে শিক্ষকতার ক্ষেত্র নয়, অনেক রকম চাকরির ক্ষেত্র, কোর্স স্ট্রাকচারটা এমন, সিলেবাসটা এমন, অনেক চাকরির ক্ষেত্রে ইভেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ইন্টিগ্রেটেড বিএড যারা পড়ে তারা অনেক সুবিধার জায়গায় থাকে। 4 বছর বোধহয় সময়টা লাগে। তো এটা একটা শিক্ষকতার। এবার যদি আমি মনে করি না আমি ইন্টিগ্রেটেড বিএড এখনই পড়বো না, এখনই আমার লক্ষ্য শিক্ষকতা নয়, তাহলে তুমি একটা বিষয় নিয়ে পড়ো, পরে যদি মনে হয় শিক্ষকতা পড়বে। এটা অন্যরকম কেরিয়ার, আমরা তো সব রকম ভাবতে হবে। যেমন ডিফেন্স, সামরিক বাহিনী, যদি কারোর মনে হয় না যে আমি একটু সৈন্যবাহিনীর আধিকারিক হতে হবে। আমাদের ছেলেমেয়েরা সব দিকে না গেলে কি করে দেশ চলবে। এখন অনেকের মনে করে যে সেনা আধিকারিক হতে গেলে আমি তো কলা বিভাগের ছাত্র, আমি কি করে হওয়া যায়। আমাদের যে সেনার 3টে ভাগ আছে, একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে এয়ারফোর্স, একটা হচ্ছে নেভি। তো এই যে ডিফেন্স সার্ভিসের পরীক্ষা হয়, তো আর্মির জন্য যে পরীক্ষাটা হয় প্রতি বছরে, মানে ওদের একবার পরীক্ষা হয়, প্রায় 400 মতো স্টুডেন্ট ওরা নেয়। আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যেটা ওখানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের মাধ্যমে যেখানে ভর্তি হওয়া যায়। উচ্চ মাধ্যমিকে যারা কলা বিভাগের ছাত্র তারা এইটাতে বসতে পারে, যেটা আর্মিটাতে। বাকি দুটো নেভি আর এয়ারফোর্সের ক্ষেত্রে বসতে গেলে ওখানে দরকার, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড দরকার। এরপর সব কিছুর ওপর তুমি যাই পড়ো, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, তুমি অঙ্কে অনার্স, বাংলায় অনার্স, ইংরেজি অনার্স, হিউম্যান রাইটস অনার্স, তোমার জন্য একটা বিরাট ক্ষেত্র খোলা থাকছে, সেটা হচ্ছে কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষা দেওয়া। সব থেকে যেটা আমাদের দেশের খুব মানে এটা কি বলবো, লুক্রেটিভ জব, লোভনীয় চাকরি, যেটাতে শুধু চাকরি নয়, চাকরি, সম্মান এবং দেশের জন্য অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে আইএএস আইপিএসের যে পরীক্ষা, সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসের মধ্যে ইউপিএসসি যেটা নেয় আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে সিভিল সার্ভিস, আমাদের রাজ্যর ক্ষেত্রে
যে যে রাজ্যে আছে সিভিল সার্ভিস, আমাদের ডব্লিউবিসিএস। তো এই আইএস বা ডব্লিউবিসিএস আমরা যে বলি, এগুলো শুধুমাত্র ডিএম এসপি নয়, এর মধ্যে অনেক ক্যাডার আছে, অনেক ক্যাটাগরি আছে, সেইগুলো পাওয়া যায়। কিন্তু মূলত পরীক্ষাটা এক, তারপরে তার এগুলো হয়। খালি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পড়তে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয়। বাকি যেগুলো আছে, আমরা ফরেন সার্ভিস হওয়া যায় ফরেস্ট সার্ভিসে, বায়োলজি মানে বিজ্ঞানে, কিন্তু বাকি সিভিল সার্ভিসের মানে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএসের যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পরীক্ষা দিতে পারে। তাহলে ভাবো, একটা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে এই রকম একটা জায়গায় যাওয়া যায়। একটা ইউপিএসসির আইএস, সে ক্যাবিনেট সেক্রেটারি অবধি হতে পারে। একটা ডব্লিউবিসিএস অফিসার কত কি করতে পারে। একটা জেলা শাসক, সে চাইলে একটা মানুষকে কত কি দিতে পারে সুবিধা। এটা একটা ভালো চাকরি। এছাড়া অনেক কম্পিটিটিভ পরীক্ষা আছে, ব্যাংক, রেল, মিসলেনিয়াস, সিজিএল, নানান রকম কম্পিটিটিভ পরীক্ষা আছে। সেখানে আমরা যে কোনো বিষয়ে স্নাতক হলে যেতে পারি। দু একটা ক্ষেত্রে হয়তো কিছু স্পেশালাইজেশন লাগে, কোথাও কোথাও ইকোনমিক্সটা দরকার হয়। আর্টসের ক্ষেত্রে বলছি, যারা ইকোনমিক্স অনার্স তারা সেইগুলোতে সুযোগটা পায়। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে হয়তো অনেক সময় হয় না, আর্টসে অনেকে ম্যাথ স্ট্যাট নিয়েও পড়ে, তারা হয়তো ওইগুলোতে সুযোগটা পায়। স্ট্যাট, ইকোনমিক্স, ম্যাথ যাদের থাকে। কিন্তু মানে মোটের ওপর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারে। তো একদিনেই সব বলা যাবে না। এরপরে যেগুলো হচ্ছে যে বৃত্তিমূলক আছে, আমি আজকে বৃত্তিমূলক, তো মোটামুটি এইগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের বিষয় নির্বাচনের সময়। আমি যদি একটু মানে সামাপ করি, যে আমার সামর্থ্য কতটা, আমি ঠিক কি চাই, একটু বেশি চাইবো, যতটা চাইবো ততটা হবে না। আমি ঠিক কি চাই, আমার সামর্থ্য কতটা, আমার কোনটা ভালো লাগে, এইগুলো আমাকে মাথায় রেখে বিষয় বাঁচতে হবে। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তারপরে আমি কি করব, এই ভাবনাগুলো রাখতে হবে। অর্থাৎ আমি হয়তো কলেজে ফিলোসফি অনার্স নিয়ে বা ইংলিশ অনার্স নিয়ে বা হিউম্যান রাইটস নিয়ে পড়ছি, তো আমি যেটা পড়ছি সেইটার কি স্কোপ আছে, সেই সংক্রান্ত চাকরিগুলো পেতে গেলে আমাকে এই পড়ার বাইরে আর কি কি চাই, এগুলো জানতে হবে। আজকালকার দিনে যে কোনো একটু বড় জায়গায় যেতে গেলে, পরীক্ষা দিতে গেলে, শুধু বিষয়ের জ্ঞানের ওপরেও তোমার চোখ মুখ একটু খোলা থাকতে হবে। চোখ মুখ খোলা বিষয়টা জানো। এই জন্য যেমন সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে সাধারণ জ্ঞান দরকার, তোমার বিষয় জ্ঞানের বাইরেও। এমন অনেক থাকে, তুমি হয়তো নেট দিতে গেছো বা এরকম অনেক পরীক্ষা থাকে, একটু অংশ হয়তো যেটা থাকলো সেটা তোমার বিষয়ের নয়, কিন্তু সেটাও জানতে হবে। যার জন্য একদম কলেজের ভর্তি হয়ে যে বিষয়টা নিয়ে ভর্তি হচ্ছে সেটা ছাড়াও সাধারণ জ্ঞান আর ইংরাজির কিছু বেসিক নলেজ, ইংরাজি একটু লেখা, চিঠি লেখা, প্যারাগ্রাফ লেখা, একটা রিপোর্ট লেখা, একটু গ্রামার, একটু ইংরাজি ট্রান্সলেশন শেখা, এগুলোও চালিয়ে যেতে হবে। তুমি যাই পড়ো এগুলোও করতে হবে। তা না হলে শুধু একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, শুধু একটা মাস্টার ডিগ্রি আছে, প্রতিযোগিতার জায়গায় গিয়ে দেখলে আমার সঙ্গে যারা আসছে তারা অনেক বেশি তাদের মানে পার্সোনালিটি বলতে শুধু চেহারা বা পোশাক আশাক নয়, তাদের সব মিলিয়ে যে ব্যক্তিত্ব, তাদের ভাবনা চিন্তা, কথাবার্তা, তথ্য রাখার, খবর রাখার, এইটা তাদের বেশি। সেখানে তুমি পিছিয়ে যাবে। যার জন্য এখন তোমাদের সবারই স্মার্টফোন আছে, যেটা আগের ছেলেমেয়েদের ছিল না। আমাদেরকে এই বয়সে শুধু বই পড়ে, ম্যাগাজিন পড়ে সব জানতে হতো। এখন তোমাদের হাতে হাতে জ্ঞানের ভাণ্ডার। সারাদিন অন্য কিছু না দেখে গুগল, ওয়েব সার্চ করে এইগুলো জানো। প্রতিদিন কি হচ্ছে, খবরের কাগজ প্রতিদিন পড়তে হবে, তোমার বিষয় যাই হোক। ওই যে আমি বললাম, শিক্ষকতা করার যদি তোমার ইচ্ছা থাকে, তোমাকে
পরীক্ষায় বসতে হবে স্কুল সার্ভিস কমিশনের। তার সিলেবাস কেমন, তার কোশ্চেন প্যাটার্ন কেমন, তাতে কি থাকে, এগুলো তোমাকে পড়তে পড়তে খোঁজ নিতে হবে। তুমি যদি ডব্লিউবিসিএস দেওয়ার ইচ্ছা থাকে, তোমাকে পড়তে পড়তে খোঁজ নিতে হবে ডব্লিউবিসিএস এর সিলেবাস কেমন। যদি সময় সুযোগ হয় আমি একদিন এখানে এই ইউপিএসসি বা ডব্লিউবিসিএস পিএসসির পরীক্ষাটা নিয়ে আলোচনা করতে পারি। এগুলো তোমাকে পড়তে পড়তে খোঁজ নিতে হবে, কি সিলেবাস আছে, কি কি বিষয় আছে, কি অপশনাল নেওয়া যায়, কিভাবে পড়তে পড়তে। তবে তা না হলে আমি মন দিয়ে শুধু কলেজে পড়ি আর কিছু জানি না আমার চারিদিকে কি হচ্ছে, তাহলে অসুবিধা আছে। সর্বশেষ একটা জিনিস বলি, যে প্রথমেই যেটা বলেছিলাম যে পরিকল্পনা আমরা করব, লক্ষ্য আমরা রাখবো, স্বপ্ন আমাদের থাকবে, কিন্তু সেটা বাস্তবের ওপর দাঁড়িয়ে। আর জীবনের চাহিদা সব মিটবে না, তার জন্য চাহিদাগুলোকে আমাদের একটু সীমাবদ্ধ করতে হবে এখন থেকেই। এমন কিছু আমরা চাইবো না, এমন কিছু বলবো না যেটা আমাদের নিজেদের পক্ষে অসুবিধা, আমাদের বাবা মায়ের পক্ষে অসুবিধা। সব সাবজেক্ট ভালো, সব সাবজেক্টের দাম আছে যদি আমি সেটা ভালোবেসে ঠিকমতো পড়তে পারি। আমার একটা সার্টিফিকেট থাকলে হবে না, আমাকে সেই সাবজেক্টটার মাস্টার হতে হবে, আমাকে সেই সাবজেক্টের উপর দখল রাখতে হবে, আর চোখ কান খুলে একটা পূর্ণ মানুষ হতে হবে। তাহলে যে কোনো সাবজেক্ট পড়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, সৎভাবে জীবন জীবিকা অর্জন করা যায়, সর্বোপরি দেশের জন্য, সমাজের জন্য কিছু আমরা দিতে পারি, কিছু আমরা করতে পারি। ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখলেন তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন এবং গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলা বিভাগের ছাত্রছাত্রীরা কি পড়বে, কেনই বা পড়বে, কোন কোন ক্ষেত্রে চাকুরির কতটা সুযোগ ইত্যাদি বিষয় সম্পর্কে এতক্ষণ একটি সুচিন্তিত এবং তথ্য সমৃদ্ধ বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করলেন সিউড়ি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের বিশিষ্ট শিক্ষক শ্রদ্ধেয় সোমেশ্বর বড়াল মহাশয়। তাকে তার এই সুন্দর এবং বিশ্লেষণাত্মক উপস্থাপনের জন্য দুটি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখে তোমরা তোমাদের নিজ নিজ বিষয় অনুযায়ী ভবিষ্যৎ শিক্ষার একটি সঠিক এবং সুন্দর পথ নির্দেশিকা পেয়ে গেছ। তোমরা যেদিন আমাদের এই ভিডিও দেখে তোমাদের সামর্থ্য এবং আগ্রহ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন করবে, সেই দিনই আমাদের আজকের আয়োজন বা উদ্যোগ সার্থক হবে। সবশেষে সমস্ত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার, শুভ সন্ধ্যা। তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন এবং গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ভার্চুয়াল আলোচনা সভায় সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানের শিরোনাম উচ্চ মাধ্যমিকের পর কোন পথে। ইতিপূর্বে গত 1 জুলাই 2021 কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমরা এই একই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আজকের অনুষ্ঠান বা আলোচনা সভা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছি কেন, তোমরা সকলেই জানো। আর কয়েকদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন বিষয় নিয়ে পড়বে, কোন বিষয় নিয়ে পড়লে সফল ক্যারিয়ারের সুযোগ ইত্যাদি সম্পর্কে তোমাদের হাজারো প্রশ্ন। তোমরা এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, বিশেষ করে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা গতানুগতিক বিষয় ছাড়া আর যে নতুন নতুন বিষয় পড়া যায়, নতুন নতুন কোর্স করলে জীবনে প্রতিষ্ঠার সুযোগ অনেক বেশি, সেই সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে অনেক সময় তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং আমরা এটাও দেখি, তারা তাদের নিজের পছন্দ, নিজের সামর্থ্য
ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ না করে তারা বিষয় নির্বাচনের ক্ষেত্রে যেগুলোর ওপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো হচ্ছে তার পাশের বাড়ির ছেলেটি কি নিয়ে পড়ছে, তার ক্লাসের ফার্স্ট বয় কোন বিষয় নিয়ে পড়বে, তার পাড়ার কোনো দাদা বা দিদি কোন বিষয় নিয়ে পড়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে ইত্যাদি। এর ফলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই জন্য আমাদের আজকের এই আলোচনা সভা, যে আলোচনা সভার মধ্য থেকে তোমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবে এবং সেই সমস্ত বিষয় জেনে নিজেদের আগ্রহ এবং সামর্থ্যকে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আজকের আলোচনায় আমাদের মূল আলোচক হিসাবে উপস্থিত আছেন বীরভূম তথা সিউড়ির ভূমিপুত্র ডক্টর তনুশ্যাম চট্টোপাধ্যায় মহাশয়। উনি বর্তমানে টিসিএস এর প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে কর্মরত। উনি হাজারো ব্যস্ততার মধ্য থেকে শুধুমাত্র বীরভূমের টানে, বীরভূমের প্রতি ভালোবাসার জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে এই ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। আমরা আয়োজক বিদ্যালয় দুটির পক্ষ থেকে ডক্টর তনুশ্যাম চট্টোপাধ্যায় মহাশয়কে স্বাগত জানাচ্ছি। এরপর তোমরা ডক্টর তনুশ্যাম চট্টোপাধ্যায় মহাশয়ের মূল্যবান বক্তব্য এবং পরামর্শ তোমরা মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমরা তোমাদের জীবনের সঠিক দিশা পেয়ে যাবে। এরপর শুরু করছেন ডক্টর তনুশ্যাম চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আয়োজক দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়দেরকে। তারা আমাকে সুযোগ করে দিয়েছেন তোমাদের সামনে আসবার জন্য। ব্যক্তি পরিচয় বলতে গেলে আমি নিজেও বীরভূমের ছেলে। আমি নিজেও বীরভূম জেলা স্কুল থেকে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। কাজেই বীরভূমের যে পালস রেট বা বীরভূমের ছাত্রদের যে সুবিধা অসুবিধা, অভিভাবকদের মানসিকতা, এই ব্যাপারগুলো আমি ভালো বুঝি। আমি বাইরের কেউ নই, আমি তোমাদেরই ঘরের একজন। প্রথমেই আমি বলি যে আগের দিন সোমেশ্বরদা, আমার প্রচণ্ড শ্রদ্ধেয় এক দাদা স্থানীয় অগ্রজ প্রতিম সোমেশ্বরদা, আগের দিন তোমাদের শুধুমাত্র কলা বিভাগের নয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি তাই আজকে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করলে কি করা যায়, কি করা উচিত এবং কিভাবে ভাবনাটা চালিত করা উচিত সেই নিয়ে তোমাদের বলবো। প্রথম কথা হলো বিষয় নির্বাচন। এই বিষয় নির্বাচন তোমরা কেন করছো বিজ্ঞান? সাধারণভাবে একটা মানসিকতা আমি দেখেছি যে মাধ্যমিক পরীক্ষায় যারা খুব ভালো নম্বর পেয়ে গেছো তারা মনে করো যে আমাদের বিজ্ঞান পড়া উচিত। যারা মনে করো যে আমি বেশি নম্বর পেলাম না, তাহলে কলা বিভাগে যাব অথবা বাণিজ্য বিভাগে যাব। অর্থাৎ আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছি বা সায়েন্স নিয়ে পড়ছি মানেই হচ্ছে আমি খুব ভালো স্টুডেন্ট, আর আমি বিজ্ঞান পড়ছি না মানেই হচ্ছে আমি পিছিয়ে পড়া স্টুডেন্ট। এই ব্যাপার নিয়ে শুধুমাত্র ছাত্রদের নয়, অনেক ক্ষেত্রে অভিভাবকদের মধ্যেও দেখেছি আমি যে একটা মানসিক প্রতিবন্ধকতা বা মানসিক একটা গঠন চলে আসে যে আমার ছেলে যদি বিজ্ঞান নিয়ে না পড়ে তার মানে সে বোধহয় বাকি সমাজের চোখে একটু পিছিয়ে পড়া হিসেবে পরিগণিত হবে। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে বিজ্ঞান পড়ছো মানে তুমি বিজ্ঞানের বিষয়গুলোকে ভালোবেসে পড়তে এসেছো এবং তোমার বিশ্বাস আছে, তোমার আত্মবিশ্বাস আছে যে তুমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে খুব ভালো রেজাল্ট করতে পারবে, অথবা বিজ্ঞান নিয়ে তোমার উৎসাহ রয়েছে। আবার দেখো অনেক সময় কি হয় না, অনেক সময় হয় দেখবে খুব কমন ব্যাপার, এটা আমাদের খুব চলতি ব্যাপার একটা আমাদের, যে যখন তুমি দেখবে যে আমাদের পেটের একটু গন্ডগোল হয় না, মানে বীরভূমের লোকেদের পেটের গন্ডগোল অবশ্যই হয়, তো যখনই গন্ডগোল হয় দেখবে তখনও দেখবে আমাদের না চপ, জিলিপি, তাঁতিপাড়া জিলিপি অবশ্যই খুব সুস্বাদু জিনিস, তো আমি নিজেও বহুবার খেয়েছি, তো সেই জিলিপি চপ এগুলো খেতে খুব বেশি ইচ্ছা করে। কিন্তু পেট খারাপের রোগী যেমন জিলিপি বা ভাজা তেলে ভাজা খাওয়া উচিত নয়,
তেমনি যদি তুমি কখনো উপলব্ধি করো যে তুমি গণিত নিয়ে ভালো কিছু করতে পারছো না বা গণিত ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমি বলবো তোমার বিজ্ঞান বিভাগে, বিশেষ করে পিওর সায়েন্স বলতে যেগুলোকে বোঝায়, বায়োলজি ছাড়া বাকি যে সাবজেক্টগুলো, কেমিস্ট্রি, ফিজিক্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে না আসা উচিত হবে। কারণ বেশ কিছু জায়গায় চাকরির ক্ষেত্রেও দেখা হয় যে উচ্চ মাধ্যমিকে গণিতে তুমি কত নম্বর পেয়েছো। আরেকটা জিনিস মাথায় রাখবে, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে কিন্তু একটা বেশ বড় ফারাক রয়েছে। যদি মাধ্যমিকটা এখানের অঙ্ক থেকে থাকে তাহলে গণিতে উচ্চ মাধ্যমিকের এখানে। এই ফারাকটা তোমাদের শিক্ষক মহাশয়দের সঙ্গে কথা বলে তোমার সাবলীলতাটা জেনে তোমার মনে হয় বিষয় নির্বাচন উচ্চ মাধ্যমিকে করা উচিত। যদি মনে হয় যে আমি তো ক্লাস 12-এ চলে এসেছি, তবুও আমি বিজ্ঞানে ভালো করতে ঠিক পারছি না, তাহলে কি করব? আমি প্রথম শুরু করব এই ধরনের ছাত্রদেরকে নিয়ে, যারা ধরো গণিতে ভালো করতে পারছো না বা কোনো একটা বিশেষ সাবজেক্টে বা বিশেষ বিষয়ে ভালো করতে পারছো না। তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেও কিছু রাস্তা খোলা থাকছে। যেমন ধরো তোমার ভালো লাগছে না গণিত পড়তে, তুমি গণিতে ভালো করতে পারছো না, আমি বললাম সেক্ষেত্রে তোমার পদার্থবিদ্যা বা ফিজিক্স অথবা রসায়ন বা কেমিস্ট্রিতে যাওয়া উচিত নয়। অবশ্যই কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্সে তো নয়। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি কেমিস্ট্রিটাকে পাস কোর্সে রেখে বায়োলজির দিকে তুমি যেতে পারো, অথবা তুমি যদি প্রফেশনাল লাইনে আসতে চাও তাহলে তোমার উচিত হবে কি, তাহলে তোমার উচিত হবে তুমি ডাক্তারিটা প্রিপারেশন নিতে পারো। তাহলে আমার প্রথম যে বক্তব্য ছিল সেটা হচ্ছে বিষয় নির্বাচন। এবারে তুমি কোন পথে যাবে তার জন্য তোমার দেখে নেওয়া উচিত 3টে জিনিস। 1, নিজের প্রস্তুতি ও ভালো লাগা। 2, পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি। এবং 3, ভবিষ্যৎ লক্ষ্য। আমি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রতিটা বিষয় আমি একটা একটা করে ধরে আলোচনা করব। তো প্রথম পর্যায়ে আমি যেটা বললাম যে দুটো ভাগে তোমরা যেতে পারো বিজ্ঞান বিভাগ থেকে। এক হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল লাইন, আরেকটা হচ্ছে জেনারেল লাইন। প্রফেশনাল লাইন বলতে আমি বোঝাচ্ছি যদি তুমি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে যাও, অথবা তুমি এগ্রিকালচারেও যেতে পারো। এই এগ্রিকালচার দিয়ে আমি শুরু করছি, কারণ ধরে নিচ্ছি যদি কারোর গণিত ভালো না লাগে তাহলেও সে বিজ্ঞান বিভাগে থাকতে হলে পরে সে এই বিষয়গুলোতে আসতে পারে। কিসে কিসে আসতে পারে সে? না, এগ্রিকালচার। আসছি কোথায় কোথায় পড়ানো হয়। বীরভূমে বাড়ির কাছে রয়েছে তোমাদের বিশ্বভারতী বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, সেখানে শ্রীনিকেতনে রয়েছে এগ্রিকালচার বা কৃষি বিভাগ। অথবা আরেকটা খুব বড় জায়গা, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত জায়গা হলো মোহনপুর বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে পড়ার সুবিধা কি? সেখানে পড়লে তুমি ইঞ্জিনিয়ারিং ইন এগ্রিকালচার বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংও সেখানে বিভিন্ন রকমের কোর্স রয়েছে, তোমরা সেখানে পড়তে পারো। সাধারণত উচ্চ মাধ্যমিকের পর নম্বরের ভিত্তিতে সেখানে বেছে নেওয়া হয়। এবারে আসছি, যারা মনে করছো উচ্চ মাধ্যমিকের পরে আমি কি স্ট্রিম চেঞ্জ করতে পারি সায়েন্স থেকে আর্টসে, হ্যাঁ, তোমরাও কিন্তু যেতে পারো। বাংলা ইংরাজি ছাড়াও ইকোনমিক্সেও তোমরা যেতে পারো। তবে গণিতে ভালো না হলে আমি বলবো তোমাদের না যাওয়াই ভালো ইকোনমিক্সে। কিন্তু বাংলা ইংরাজি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দুটো কোনো সাবজেক্ট ঠিক নয়, এ দুটো ল্যাঙ্গুয়েজ। এছাড়াও বিজ্ঞান বিভাগে পড়েও তুমি বিশ্বভারতীতে পড়তে পারছো চীনা ভবনে চাইনিজ এবং নিপ্পন ভবনে জাপানিজ। এই জাপানিজ পড়ে তোমার কিন্তু প্রচুর চাকরির সম্ভাবনা রয়েছে। একটি উৎসাহ ব্যাপক গল্প বলে, তোমাদের যাতে উৎসাহ পাবে তোমরা সেরকম একটি গল্প বলে আমি এখানে প্রথম পর্ব শেষ করে আমি বিশেষ বিভাগগুলোতে একটা একটা করে আলোচনা করব।
প্রথমেই আসছি আমি যেটা, যে এই জাপান ভবনে পড়া আমার পরিচিত একটি ছাত্রী, তার মা বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সে বিশ্বভারতী থেকে নিপ্পন বিভাগে পড়াশোনা করে এখন ব্যাঙ্গালোরে শুধু এস্টাবলিশ নয়, তার পরবর্তীকালে তার আরেক বোনকে সে পড়াশোনা তার সাহায্য করে সে চাকরি করে এখন তারা পুরোপুরিভাবে পরিবার এক সমৃদ্ধ পরিবারে পরিণত হয়েছে। কাজে বিজ্ঞান নিয়ে যে তোমাদের মানে পড়তে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। যখন মনে হবে যে না ভালো লাগছে না, তখন তোমরা বিষয় বদলাতে পারো। এই পর্যায়ে আমার প্রথম পর্বের আলোচনা শেষ করে আমি আসছি প্রফেশনাল স্ট্রিমগুলো নিয়ে। আরও 9-10 মিনিট বিভিন্ন স্ট্রিমগুলো নিয়ে আমি আলোচনা করব, শেষকালে আসব জেনারেল স্ট্রিম নিয়ে। এবারে আসছি আমি প্রফেশনাল লাইনগুলোর ব্যাপারে। প্রফেশনাল লাইনে আমরা জানি যে সাধারণভাবে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তার দুটো লাইনে ভাগ করা হয়। ডাক্তারের ব্যাপারটা হচ্ছে যে তোমরা পরীক্ষা অ্যাডমিশন টেস্টে বসতে হবে, তার জন্য তোমরা নানা রকমভাবে প্রস্তুতি নিতে পারো, তুমি ডাক্তারিতে যেতে পারো। এছাড়া যে সমস্ত লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব কম নয় সংখ্যায়, যদিও আমরা হয়তো সবগুলোর নাম শুনিনি, তবু আমি অল্প অল্প করে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম আসছে যেটা আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি থাকলে তুমি আন্ডার গ্র্যাজুয়েটে তুমি এটা পড়তে পারো। কোথায় পড়ানো হয়? এটা পড়ানো হচ্ছে যেটা হায়দ্রাবাদ অথবা সিকিম মণিপাল ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, চেন্নাই হিন্দুস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিইসি টেকনোলজি চণ্ডীগড়, মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি আন্না ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় এগুলো পড়ানো হয়। এইগুলোর কোর্সগুলোর কী নাম? না, এগুলো হচ্ছে বিটেক ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিই ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাতে তোমরা পরবর্তীকালে যদি কেউ বিটেক করে থাকো মেকানিক্যালের উপরে বা সেগুলোর থেকেও পরবর্তীকালে মাস্টার্সও তোমরা এই সাবজেক্টে যেতে পারো। এগুলোর উপর পিএইচডি করা যায়, কিন্তু তার জন্য একটা ভ্যালিড গেট স্কোর লাগে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিংও যদি ক্লাস তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকে তাহলে পরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এটার জন্য আইআইটি খড়গপুরে যদি পাও সবচেয়ে ভালো। যদি বিটেকে তোমরা অন্য কিছুতেও পাস করলে, ধরো ফিজিক্স দিয়ে তোমরা অনার্স করলে, তারপরেও তুমি কিন্তু গেটে ভালো স্কোর করে তুমি এখানে আসতে পারো। এখান থেকে কিন্তু লোকেরা মেনলি যেখানে চাকরি পায় সেটা হচ্ছে নাসা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, যেখানে যাচ্ছে। আমি এই যে পয়েন্টগুলো বলছি সেগুলো খুব দ্রুত পেরিয়ে যাচ্ছি, কারণ এতগুলো বিষয় রয়েছে বলে তোমাদেরকে বলবো তোমরা নোট করে নাও। আরেকটা হচ্ছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। এই যে সমস্ত বাড়ি বা বিল্ডিংগুলো হয় তার প্ল্যান করেন মেনলি আর্কিটেক্টরা। তো কলকাতার আশেপাশে শিবপুরে তোমরা এটা পড়তে পারো। এখানে কিন্তু আলাদা করে পরীক্ষা দিতে হয়। প্রথমে তোমাদের যেটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বলা হয় সেখানে ক্র্যাক করবার পরে এখানে একটা আলাদা করে ড্রয়িং ভালো জানা থাকলে পরে এই আর্কিটেকচারে চান্স পেতে সুবিধা হয়। আর যদি মনে হয় যে হ্যাঁ প্রচুর পয়সা অ্যাফোর্ড করতে পারবে তাহলে তোমরা অ্যামিটিতেও পড়তে পারো। তবে আইআইটি পেলে পরে আমি বলবো আইআইটি খড়গপুরের রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আর্কিটেকচার ডিপার্টমেন্ট খুব ভালো, আর রুড়কি ইউনিভার্সিটিরও খুব ভালো। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেটা উত্তরপ্রদেশে রয়েছে সেখানেও তোমরা ট্রাই করতে পারো যদি মনে হয় যে আলিগড় তোমার পক্ষে সুটেবল হবে। এবারে আসছি আমি যেটা একটা নতুন সাবজেক্টের ব্যাপারে বলবো, সেই সাবজেক্টটা তোমরা হয়তো অতটা শোনোনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এই সাবজেক্টের উপরে এখন ডিমান্ড প্রচণ্ড। ক্লাস 10+2 লেভেলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স থাকলেই তোমরা এই সাবজেক্টে আসতে পারো, কিন্তু বিই বা বিটেকেও যদি তুমি কম্পিউটার সায়েন্স বা আইটি বা এআই নিয়ে পড়াশোনা করো তাহলে এখানে তুমি পরবর্তীকালে মাস্টার্স করতে পারো। খুব ভালো ইউনিভার্সিটির কথা বলতে গেলে পরে আমি বলবো আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর, IIIT হায়দ্রাবাদ, IIIT এলাহাবাদ, আইআইটি মাদ্রাজ আর ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের কথা। কিন্তু এগুলো সবটাই বলবো আমি যেটা, যে ইনিশিয়ালি যদি মনে হয় তোমাদের বিই বা বিটেকে পেতে অসুবিধা হবে আইআইটি, তোমরা ঘাবড়ে যেও না। তোমরা বিই পড়তে পড়তে তোমরা এমটেকের জন্য প্রস্তুতি নাও।
এইগুলোর জন্য তোমরা কিন্তু ভালো গেটে স্কোর থাকলে এই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা বিটেকের বদলে এমটেকটা তোমরা করতে পারছো। এবং এই এমটেক করার পরে এখন কিন্তু প্রচুর পরিমাণে চাকরি রয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে। যদি তোমার মনে হয় যে না আমি কলকাতার আশেপাশেই কিছু করতে চাই, সেক্ষেত্রে বলবো ম্যাকাউ, মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা আগে WBUT ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি নামে পরিচিত ছিল, সেখানেও এই কোর্সগুলো রয়েছে। এবং এই কোর্সের সিলেবাসটা সত্যি খুব ভালো, কারণ এই সিলেবাস যখন তৈরি হয়েছিল আমিও তাদের মধ্যে ছিলাম। সিলেবাসটা সত্যিই খুব মানে সময় উপযোগী এবং চাকরি পাওয়ার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। আরেকটা কোর্স সচরাচর তোমরা হয়তো শোনোনি, ইউনিভার্সিটি অফ দিল্লিতে পড়ানো হয়, খুব ভালো, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। এই কোর্সটাতে কোথায় যেতে পারো তোমরা না, বেস্ট হচ্ছে এটার জন্য তোমরা PhD করতে পারো আইইউকাতে। জেস্টে তোমরা যদি ক্র্যাক করতে পারো আইইউকাতে যেতে পারো, CSIR করতে পারো। এবং আরেকটা কথা যেটা কি বলবো তোমাদের, না তোমরা নাসাতে অবশ্যই পেতে পারো এখান থেকে চাকরি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আগে ছিল ম্যানুফ্যাকচারিং অথবা মেকানিক্যাল, এখন কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আলাদা করে একটা আলাদা স্ট্রিম হিসেবে তৈরি হচ্ছে। এবং এটাও কিন্তু ম্যাকাউ বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলে এই কোর্সটাও কিন্তু রয়েছে। এরপরে আসছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি, ম্যাথস এবং কেমিস্ট্রি থাকলে পরে তুমি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারো। এটার জন্য মেনলি 4 বছরের কোর্স, এটা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাওয়া যায়। দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সটা খুব ভালো, ডক্টর BR আম্বেদকর ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল রিসার্চ ইউনিভার্সিটি অফ দিল্লি, এটাও খুব ভালো এটার জন্য। আচ্ছা, আরেকটা টপিক যেটা বায়োলজি স্টুডেন্টের জন্য, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং। এখানেও ক্রাইটেরিয়া হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে বায়োলজি, ম্যাথস এবং যদি তোমার কেমিস্ট্রি থাকে তুমি তাহলে পরে এইটা নিয়ে পড়াশোনা করতে পারো। বায়োটেকনোলজি এখন কিন্তু কলকাতারও বিভিন্ন কলেজেও পড়ানো হচ্ছে। আমি এখন তো সময়ের অভাবে সবগুলো বলতে পারছি না, যদি দরকার হয় পরবর্তীকালে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদের টপিকগুলো সম্বন্ধে এবং স্ট্রিমগুলো সম্বন্ধে তোমাদের পরিচিত করে রাখছি। আমি সেরামিক্স ইঞ্জিনিয়ারিং, সেরামিক্সের কাজ খুবই ভালো এবং তাতে ব্যবসায় প্রচুর কাজে লাগে। এখনও অবধি সেরামিক্সের সম্বন্ধে তোমাদের ধারণা আছে। কলকাতাতে বেলেঘাটাতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেরামিক ইঞ্জিনিয়ারিং কলেজ বলা হয়। সেখানে যদি তোমরা চান্স পেতে পারো, সেরামিক ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রসপেক্টও কিন্তু খারাপ নয়, বেশ ভালো। এটা কোথায় কাজে লাগে এটা আমি আরেকবার বলে দিচ্ছি, যেটা বিভিন্ন রকম শিল্প, ইন্ডাস্ট্রি, তার মধ্যে মাইনিং, এরোস্পেস, মেডিসিন, রিফাইনারি, ফুড, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্যাকেজিং, ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, বুঝতে পারছো তো, অনেক অনেক জায়গাতে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু প্রসপেক্ট খুব ভালো, সারা বছর বা সারা জীবনই থাকবে বলতে পারো তুমি, কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এবং ফার্মাসিউটিক্যাল থেকে অনেকে চান্স পেতে পারে এই ওষুধ কোম্পানিগুলোতে। সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা যারা বিল্ডিং তৈরি করে তাদেরই সিভিল ইঞ্জিনিয়ার লাগে। এবং তোমরা জানো যে তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এগুলো খুব কমন সাবজেক্ট এবং এইগুলো থেকে তোমরা অনেকে অনেক জায়গায় চান্স পেতে পারো। আমি এবারে আর ডিটেলসে প্রতিটা বলছি না, কারণ সময়টা আমি জেনারেল লাইনের দিকে এবার যাব। একটা কথা তোমাদের বলে রাখছি, যেটা যে এই যে চাকরিগুলো কথা বললাম, তোমাদের অনেকের মনে হতে পারে যে এই চাকরিগুলো হয়তো শুধুমাত্র মেধার ভিত্তিতে হয়, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স না পেলে করতে পারবো না। অথবা আমি দেখেছি অনেকের মধ্যে এই মানসিকতা কাজ করে যে আমি একটি সংরক্ষণের আওতায় রয়েছি, ভারতীয় সরকারের আওতায়, আমি সরকারি চাকরি শুধুমাত্র চেষ্টা করব, আমি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করব না। এই যে ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিমগুলোর কথা বললাম, এগুলোর থেকে কিন্তু পরবর্তীকালে তোমরা রেলওয়েজে চাকরি পেতে পারো, অথবা আরেকটা যেটা খুব মানে বড় কথা তোমাদেরকে আমি বলবো, তোমরা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে IES, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস।
আমার পরিচিত অনেকেও আছে যারা এখন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যুক্ত রয়েছেন। এই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে গেলে পরে তোমরা সরকারি চাকরিতে থাকছো, সরকারি চাকরি করার ইচ্ছাও তোমাদের পূরণ হচ্ছে, এদিকে ইঞ্জিনিয়ারিংও তোমাদের করা হচ্ছে, দুটোই হচ্ছে। রেলওয়েজেও ইলেকট্রিক্যাল মেকানিক্যালে প্রচুর লোক লাগে। আরেকটা জায়গাতে লাগে, সেটা হচ্ছে এই ধরনের গুলো, সেটা হচ্ছে ওই পিডাব্লিউডি বা পাবলিক ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। সেখানেও তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো লাগে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, মানুষের খুব অসুস্থ হয়ে পড়ে, তার জন্য ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন থেরাপি। তোমাদের এইগুলো হচ্ছে পড়বার জন্য বায়োলজি থাকলেই চলবে উচ্চ মাধ্যমিকে। তোমরা এই সাবজেক্টগুলোতেও আসতে পারো। এইগুলোতে কিন্তু খুব ভালো যে মানে প্রসপেক্ট, সেটা হচ্ছে তোমার নিজেরা ব্যবসা করতে পারো নিজেরা। ধরো আমি বলছি যেটা, যে এখন প্রচুর পরিমাণে লোকেদের উচ্চ রক্তচাপে ভোগেন অথবা স্পন্ডিলাইটিসে ভোগেন। তার কারণ কি না, বর্তমানে আমাদের জীবনযাত্রা বা আমাদের লাইফস্টাইল। এবারে ধরো উচ্চ রক্তচাপ থেকে খুব কমন একটা রোগ হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেরিব্রাল অ্যাটাক। সেরিব্রাল অ্যাটাক হলেই তোমরা জানো প্যারালাইসিস হয়। এই প্যারালাইসিসের রোগীদের জন্য রিহ্যাবিলিটেশন থেরাপি এবং ফিজিওথেরাপি অসম্ভব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আগের দিন সোমেশ্বর বড়ালদা বলছিলেন, সেটা হচ্ছে ল কিন্তু একটা এমন জিনিস, তুমি সায়েন্স থেকেও ইচ্ছা করলে যেতে পারো। সেটা তো জানলে। আরেকটা খুব মজার কথা বলি, এখন বহু কোম্পানি লোক নিচ্ছে কিসের জন্য জানো? সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রিমিনোলজির উপরে। এর জন্য তুমি যে কোনো সাবজেক্টে একটা বিটেক করলে, করার পরে আইআইটি খড়গপুর এবং এরকম কিছু জায়গা রয়েছে যেখানে তুমি জয়েন করতে পারো ফর ফার্দার স্টাডিজ, এবং সেখানে তুমি ল নিয়ে পড়ে ক্রিপ্টো এই ধরনের কাজগুলো তুমি করতে পারো। এই হচ্ছে মোটামুটি যে বিশেষ যে লাইনগুলো, বাকিগুলো মোটামুটি তোমরা শুনে থাকবে। আরেকটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের দিকে আসতে পারো। আরেকটা কথা বলি, যদি কখনো মনে হয় যে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমার আর ইঞ্জিনিয়ারিং ভালো লাগছে না, তাহলে কি করতে পারো তোমরা? অবশ্যই তোমাদের জন্য খোলা থাকছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ব্যাংকিং সার্ভিস অথবা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের লাইনগুলো। আর থাকছে তোমাদের আরেকটা, যেটা এমবিএ করবার স্কোপ। এমবিএ করবার জন্য প্রচুর ইনস্টিটিউট রয়েছে। তোমরা বিইটা পাস করার পর যদি এমবিএ করতে পারো, তাহলে খুব ভালো চাকরির সম্ভাবনা থাকে। আমি এখানে প্রফেশনাল লাইনের ব্যাপারে শেষ করছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমার মনে হয় যে বাড়ির দিক থেকে অর্থনৈতিক সাহায্য পাচ্ছি না, তাহলে পরেও কিন্তু তোমরা নানা জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তোমরা পরীক্ষায় বসো, চেষ্টা করো, পাও, এবং অর্থনৈতিকভাবে সাহায্য করবার জন্য বহু সোশ্যাল ওয়েলফেয়ারের গ্রুপ এখন ওয়েট করে বসে রয়েছে। তাদের কাছে তুমি যদি বলো, তারা কিন্তু তোমাদেরকে সাহায্য করে দেবে। এইটুকু বলে আমি আসছি এবারে বিশেষ লাইনগুলোর প্রসঙ্গে। সব শেষে আসছি জেনারেল লাইন সম্বন্ধে কিছু কথাবার্তা। জেনারেল লাইন বলতে আমরা বুঝি যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি ইত্যাদি। তো তার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই, যে তোমরা যদি কেউ মনে করো যে তোমরা আইটিআই পড়বে বা পলিটেকনিক পড়বে, সেক্ষেত্রে প্রিন্টিং টেকনোলজি খুব ভালো লাইন একটা। আর আরেকটা খুব ভালো লাইন হচ্ছে নর্মাল যেগুলো সিভিল আছে। কারণ অনেক জায়গাতে আছে যেগুলো বিডিও অফিসের চাকরি অথবা সরকারি অফিসের চাকরি, সেখানে কিন্তু পলিটেকনিক থেকে বা আইটিআই থেকেও রিক্রুটমেন্ট অনেক সময় হয়। এবং যারা মনে করো যে সংরক্ষণের সুবিধা তোমরা নিতে চাও, তোমরা এক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় সুবিধা পেতে পারো। আরেকটা লাইন যেটা পার্টিকুলারলি আমার প্রিয় ছাত্রীদের জন্য খুব ভালো, যদি মনে করো যে বাড়িতে তোমরা এক্ষুনি সাহায্য করার হাত এগিয়ে দিতে চাইছো মা বাবাদের প্রতি, তোমাদের বাড়ির অর্থনৈতিক অবস্থায় তোমার সাহায্য করার প্রয়োজন, সেক্ষেত্রে বলবো তোমরা নার্সিংয়ে যেতে পারো। নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা রয়েছে যে তোমরা নার্সিং তোমরা পড়লে পরে তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের প্রচুর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রচুর হাসপাতাল রয়েছে যেখানে এখনো প্রচুর নার্স দরকার হয়ে পড়েছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে মন্টেসরি টিচিং। যদি কেউ জুনিয়র স্কুলে জয়েন করার জন্য চেষ্টা করতে চাও, তাহলে পরে মন্টেসরি টিচিংয়ে তোমরা আসতে পারো।
কিন্তু আপাতত তোমরা দেখে খবর নিও যে এই বিএড বা মন্টেসরি টিচিং এগুলো করার আগে তোমরা খবর নিয়ে দেখো রাজ্যে বা আশেপাশে কোথায় কীরকমভাবে স্কুলে বিদ্যালয়ে কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে বা কিভাবে নিয়োগ হচ্ছে, কতজন নিয়োগ হচ্ছে। খবরের কাগজ পড়লেই তোমরা খবরগুলো পাবে। সেই খবরের ভিত্তিতে কিন্তু তোমাদের এই সিদ্ধান্তে আসা প্রয়োজন। জেনারেল লাইনে যারা পড়তে যায় তাদের ক্ষেত্রে আমি একটা দেখেছি, সাধারণ ট্রেন্ড দেখেছি। তোমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে আমি জেনারেল লাইনে পড়লাম, জেনারেল লাইনে পড়ার পরেই আমি যেটা করব যে করে হোক একটা বিএসসি কমপ্লিট করব, তারপর এমএসসি করব, তারপর বিএড করে সরকারি স্কুলে চাকরির জন্য অপেক্ষায় বসে থাকবো। এই মানসিকতা থেকে বেরোতে না পারলে কিন্তু আমরা চিৎকার করেই যাব যে আমাদের চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না করে। কারণ রাজ্যে স্কুলের পরিকাঠামো যা আছে, যেভাবে নিয়োগ হয়, তার তো কিছু সীমাবদ্ধতা আছে। সবাই যদি ভাবো শিক্ষক হবো তাহলে খুব মুশকিল। তাই আমি আসছি একটা একটা করে বিভিন্ন বিষয় নিয়ে। প্রথমে আসি ফিজিক্স বা পদার্থবিদ্যা। পদার্থবিদ্যায় তোমরা স্নাতক পর্যায়ে বা অনার্স পড়বার জন্য তোমরা বিভিন্ন জায়গায় পড়তে পারো। তবে একটা কথা মাথায় রাখবে যে কোন বিশ্ববিদ্যালয়ে পার্সেন্টেজ অফ মার্কসটা বেশি দিচ্ছে সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। কারণ অনেক জায়গাতেই হয়, যেমন কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেমন ধরো কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে অপেক্ষাকৃতভাবে নম্বর কম ওঠে। পদার্থবিদ্যা নিয়ে পড়তে গেলে বা যে কোনো জেনারেল সাবজেক্টে পড়তে গেলে আমি বলবো যেটা, যে আগে যে কোনো কলেজগুলো প্রসঙ্গে আমি বলে দিই যে বাড়ির কাছে বিশ্বভারতী রয়েছে, যেটা নিজস্ব একটা বিশ্ববিদ্যালয়। অথবা ছাত্রদের জন্য বলবো, যারা মনে হয় যে মফস্বল থেকে যারা আসে, বিশেষ করে যারা গ্রামের স্কুল থেকে আসে, তাদের ক্ষেত্রে কিছু কিছু কলেজে গিয়ে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। কারণ একটা ইংলিশ মিডিয়াম থেকে আসা ছেলেদের এটা কি বলবো, সোজা বাংলায় বলতে গেলে পর চটপটে যে ব্যাপারটা আর কি, একটু ওভার স্মার্ট ব্যাপারটা, সেখানে তোমরা মনে করো যে আমরা জানি না। প্রথম মানসিকভাবে তোমরা তৈরি হও যে তোমরা কোথাও পিছিয়ে নেই, তোমরাও ঠিক একই রকম ভাবে তৈরি আছো, তাই তোমরা এই কলেজে চান্স পেয়েছো। কিন্তু অভিভাবকরা ভালো বুঝতে পারবেন যদি মনে হয় যে আপনার সন্তানের একটু লাজুক স্বভাবের, যে চট করে এই লড়াইটা করতে পারবে না, তাদের জন্য কিন্তু বলবো যে কিছু কিছু কলেজ কলকাতার, বিশেষ করে সেন্ট জেভিয়ার্স এসব কলেজগুলোতে বা প্রেসিডেন্সি এগুলোতে ভর্তি না হওয়াই ভালো। সেক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে যেটা, যে আমার দেখা সেটা, যে কলকাতার রাজনৈতিক আবহাওয়াতে এসে প্রেসিডেন্সি, যাদবপুর, এখানে কিছু ছেলে সবাই নয়, রাজনৈতিক স্রোতে গা ভাসিয়ে দিয়ে তারা নিজেদেরকে বলির পাঠা নিজেরা বানিয়ে ফেলে। বাকিরা সবাই কিন্তু দারুণ রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে। তারা দু একজন হয়তো দেখা গেল যে পড়াশোনার থেকে রাজনীতিতে বেশি উৎসাহী হয়ে পড়লো। ভালো ছেলেরা কি রাজনীতিতে আসবে না? অবশ্যই আসবে, কিন্তু নিজের পড়াশোনা, নিজের কেরিয়ারের বদলে নয় কখনোই। এবারে যেটা বলছি, যাদের অভিভাবকদের মনে হচ্ছে যে, বিশেষ করে যারা যে সমস্ত ছাত্ররা, তাদের জন্য বলছি যে তাদের জন্য কিন্তু খুব ভালো হচ্ছে বেলুর বিদ্যা মন্দির এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই দুটো বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এই ডিপার্টমেন্টগুলো অসম্ভব ভালো। আরেকটা রয়েছে যেটা ইন্টিগ্রেটেড সায়েন্স বলে একটা কোর্স চালু হয়েছে শান্তিনিকেতনে, বোলপুরের কাছে, সেখানেও তোমরা কিন্তু পড়তে পারো। সেই কোর্সটাও বেশ ভালো। এবার বলি যে ফিজিক্স নিয়ে পড়ার পরে তোমাদের যদি মনে হয় যে ফিজিক্সটা আমার ঠিক পড়তে ভালো লাগছে না, তাহলে কি তুমি এমএসসি অবধি অপেক্ষা করে তারপরে বিএড করে সেই সরকারি চাকরির অপেক্ষায় বসে থাকবে? না। তোমার যদি ফিজিক্স পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে বলবো এমএসসি করার পরে তুমি দুটো কথা ভাবতে পারো। এক নম্বর যেটা হচ্ছে যে তুমি এমটেক করার জন্য যেতে পারো বিভিন্ন জায়গায়। এই এমটেক করার জন্য একটা পদ্ধতি অবশ্যই হচ্ছে গেটে বসা, GATE, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। গেট যদি ক্লিয়ার করতে পারো তাহলে পরে খুব ভালো জায়গাতে, ভালো ইনস্টিটিউটে তোমরা চান্স পেতে পারো। আরেকটা যেটা হচ্ছে যে যাদবপুরে রয়েছে, যেটা ইনস্ট্রুমেন্টেশনের উপরে বিটেক হয়, সেটাও খুব ভালো জায়গা। সেখানেও তোমরা যদি চান্স পেতে পারো তাহলে পরে কিন্তু বিটেক করতে পারো। এবার আসছি আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ধরো তোমাদের কারো মনে হলো যে না, আমি এসব করবো না, আমি নেট কোয়ালিফাই করবো। নেট করতেই পারো তোমরা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটা পাস করার পরে তোমরা আসতে পারো যেটা, সেটা হচ্ছে যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ভ্যারিয়েবল ইলেকট্রন সাইক্লোট্রন সেন্টার, VECC, এই সমস্ত জায়গাতে তোমরা সেক্ষেত্রে তোমরা তোমাদের পরবর্তী রিসার্চ করতে পারো।
কেমিস্ট্রি থেকেও সিমিলারলি রয়েছে, যেটা যে কেমিস্ট্রি পাশ করার পরে এই যে গবেষণার পথগুলো বললাম সেগুলো তো থাকছেই, তার বাইরে থাকছে কেমিস্ট্রির জন্য আরেকটা খুব সুন্দর লাইন থাকছে, সেটা হচ্ছে ফুড টেকনোলজি, যাদবপুরেই রয়েছে, সেখানে তোমরা কিন্তু আসতে পারো। স্নাতকোত্তর স্তরে যদি তোমরা যাদবপুরে আসো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ ততদিনে তোমাদের ম্যাচিউরিটি তৈরি হয়ে গেছে, এবং তোমরা যদি স্নাতক স্তরেও আসতে পারো, যারা একটু ম্যাচিউর তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। যারা অতিরিক্ত লাজুক তাদের ক্ষেত্রে, এবং যারা মনে করো যে ভালো করে কথা বলতে পারো না, ভালো করে মিশতে পারো না, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তোমরা বাড়িতে থেকে পড়াশোনা করে স্নাতক স্তরে তোমরা পাশ করার পরে তোমরা বাইরে আসলে পরে মনে হয় সেটা ভালো হয়। অথবা বাড়ির কাছে বিশ্বভারতী এবং ইন্টিগ্রেটেড সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, তোমরা সেখানে চেষ্টা করতে পারো। আর বিদ্যাসাগর কলেজ তো রয়েছে, সেখানে জুলজি ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টই খুব ভালো। বীরভূম মহাবিদ্যালয়েও বোধহয় শুধুমাত্র ওটা আর্টসের জন্য যতদূর মনে পড়ছে আমার, রানীগঞ্জ টিডিবি রয়েছে। ফিজিক্স কেমিস্ট্রির পরে বলবো যেটা ম্যাথস করার পরে তোমরা কিন্তু টার্গেট রাখতে পারো সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তোমাদের মাস্টার ডিগ্রি করার জন্য তোমরা একটা পরীক্ষায় বসতে পারো। সেখানে কি পেতে পারো না, সেখানে বিস্ট্যাটের মতন এমস্ট্যাট করতে পারো, মাস্টার ইন স্ট্যাটিস্টিক্স। আর একটা লাইন হচ্ছে সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স থেকেও তুমি বিস্ট্যাট এমস্ট্যাটে আসতে পারো, তবে মনে রেখো যে ভালো কোনো জায়গায়, যেমন চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট অথবা টিআইএফআর, অথবা ধরো তোমাদের আইএসআই দিল্লি, আইএসআই কলকাতা, আইএসআই ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাতে যদি চান্স পেতে পারো ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স থেকে, সেক্ষেত্রে কেরিয়ারে অনেকটা ভালো হয়। আর আসছে কি না, আর আসছে লাইফ সায়েন্সেসের সঙ্গে তোমরা কিন্তু বিই বা যারা বিএসসি পাশ করলে লাইফ সায়েন্সেসে জুলজি বা বোটানি থেকে, তারপরেও তোমরা কিন্তু বিটেক লাইনে আসতে পারো। মাইক্রোবায়োলজি যাদবপুরেও রয়েছে, এবং আরও অনেক বাইরে, অনেক মানে কলকাতার বাইরে যদি, মানে রাজ্যের বাইরে যদি বেরোতে পারো, অনেক জায়গাতে মাইক্রোবায়োলজির উপরে অনেক ভালো ভালো কোর্স হচ্ছে। আমি যতটুকু জানি বেথুন ব্রাবণে শুধুমাত্র সেটা ছাত্রীদের জন্য, সেখানেও কিন্তু এই বায়োটেকনোলজির উপরে ভালো ক্লাস হয়, ভালো মানে ভালোভাবে পড়ানো হয়। এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজির বাইরে আরেকটা সাবজেক্ট রয়েছে জিওলজি। সেখান থেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বেশ কিছু লোকেদেরকে রিক্রুটমেন্ট করে। যাদবপুরেও তুমি কিন্তু জিওলজি সাবজেক্টটা রয়েছে, আর জিওলজি রয়েছে রানীগঞ্জে টিডিবিতে। সেখানে তোমরা যদি পড়তে পারো সেক্ষেত্রে বিভিন্ন রকম খনি অথবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই সমস্ত জায়গায় চাকরি হয়, সরকারি চাকরি, তোমরা সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারো। এই যা কিছু পড়ে থাকো না কেন, তোমাদের যদি কোথাও মনে হয় যে হ্যাঁ এইগুলো পড়ার পরে আমি এমবিএ করতে চাই, তুমি কিন্তু মোস্ট ওয়েলকাম এমবিএ করতে চলে আসতে পারো। এমবিএ একটু খরচ সাপেক্ষ, কিন্তু এখন বহু লোক আছে, বহু ব্যাংক রয়েছে যারা এডুকেশন লোন দিচ্ছে, এবং এমবিএ পাস করার পর কিছু একটা যদি চাকরি পেয়ে যাও, সেই লোনটা তুমি নিজেই শোধ করতে পারবে। কাজে পয়সার জন্য, বারবার বলছি যে পয়সার জন্য বা টাকার জন্য পড়াশোনার ব্যাপারে তোমরা খুব একটা ভয় পেও না, কারণ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমি আগেও কথাটা বলেছি, আবারও বলছি, যারা কিন্তু তোমাদের সাহায্য করবার জন্য প্রস্তুত। একটু কথা বলতে হবে, একটু যোগাযোগ রাখতে হবে, আমি তো থাকলামই। এর ছাড়া তোমাদের যারা মানে প্রধান শিক্ষক মহাশয় রয়েছে, তারা রয়েছেন, তাদের মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি কখনোই মনে হয় যে পড়াশোনার জন্য আটকে যাচ্ছে শুধুমাত্র পয়সার অভাবে, সেটা কিন্তু সাধারণত হয় না, কাজে ভয়টা তোমরা পাবে না, ঠিক আছে। এবারে যেটা বলছিলাম যে এইগুলো করার পরে তোমরা এমবিএতে যেতে পারো। আরেকটা হতে পারে যে তোমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারো। ব্যাংকিং সেক্টর, যেখানে কোনোদিন চাকরির কোনো শেষ নেই, ব্যাংকিংয়ে দরকার হলে ক্লারিক্যাল জব থেকে শুরু করে তুমি ব্যাংকিং প্রফেশনারি অফিসার, বিভিন্ন বিভাগে তুমি তোমরা বসতে পারো। এই একটা লাইন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সায়েন্স পড়ি আর্টস পড়ি কিছু যায় আসে না, আমি জাস্ট বিএসসিটা পাশ করলাম। এমনকি যদি তুমি গ্র্যাজুয়েশন করো, যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন মানে অনার্স নেই, সেক্ষেত্রে তুমি এদিকে যেতে পারো তুমি। আর থাকছে তোমার জন্য খোলা কম্পিটিটিভ এক্সামসের মধ্যে শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর এবিসি ইত্যাদির জন্য অপেক্ষায় না বসে থেকে তুমি ইউপিএসসিতে বসতে পারো। আমি শেষ করবো এবারে আমার বক্তব্য, তার আগে শুধুমাত্র একটা তথ্য দিচ্ছি, তুলনামূলক তথ্য। সেটা হচ্ছে, তোমরা যদি রেলে কখনো যাতায়াত করো, দেখবে যে রেলে বেশিরভাগ চাকরিটা কিন্তু নিয়ে যাচ্ছে বিহারের ছেলেমেয়েরা। তার কারণ বাঙালিরা হয় ইঞ্জিনিয়ারিং পড়ে তারা চেষ্টা করে ইঞ্জিনিয়ার হতে, অথবা
তারা চেষ্টা করে যেটা স্কুল টিচার হতে। এই সরকারি পরীক্ষাগুলোর জন্য একটা একটা নিজেদের মতো বন্ধুদের মতো গ্রুপ তৈরি করে যদি তোমরা একসঙ্গে পড়াশোনা শুরু করো, কোনো কিছুই অসাধ্য নয়। আমি একদম শেষ পর্বে চলে এসেছি। শেষ পর্বে এসে তোমাদের দুটো পরামর্শ দিয়ে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, তুমি যদি লক্ষ্যে স্থির থাকো, তোমার যদি কোনো একটা মহৎ উদ্দেশ্য থাকে এবং তুমি যদি যাতে সৎভাবে চেষ্টা করো, তুমি সেখানে পৌঁছবেই। তাই স্বামী বিবেকানন্দের একটি কথা দিয়ে আমি বক্তব্য শেষ করছি, আজকের মতো শেষ করছি। তোমাদের সঙ্গে সবসময় আছি, যখন দরকার পড়বে ডেকো। কথাটা হচ্ছে, ভালো করে মাথায় রাখো, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরার নিবোধত। ওঠো, জাগো। হে আমার বীরভূমবাসী বিভিন্ন স্কুলের ছাত্রবৃন্দ, তোমাদের প্রতি আমার একান্ত অনুরোধ, তোমাদের থেকে বয়সে বড় হয়েও অনুরোধ করছি, তোমাদের মধ্যে অসীম অসীম প্রতিভা লুকিয়ে রয়েছে। তোমরা ওঠো, তোমরা জাগো, তোমরা শুধুমাত্র নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলো। তোমরা জেনো তোমাদের জন্য বিজয় অপেক্ষা করে রয়েছে। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়দেরকে আরেকবার। বাই। উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে? প্রফেশনাল স্ট্রিম না জেনারেল স্ট্রিম? কোন স্ট্রিমে কোন কোন বিষয় আছে? কোন বিষয় কোথায় পড়ানো হয়? কোন বিষয়ের আগামী দিনে সুযোগটা বেশি? সফল কেরিয়ার গড়ে তুলতে কোন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ? এই সব বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর বিশ্লেষণ করলেন আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার অন্যতম আলোচক মাননীয় শ্রী তনুশ্যাম চট্টোপাধ্যায় মহাশয়। তনুশ্যামবাবুকে আয়োজক বিদ্যালয় দুটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের জন্য সময় দিয়েছেন, তোমাদের জন্য ভেবেছেন। এখন জীবনের লক্ষ্য পূরণের জন্য তিনি তোমাদেরকে পথের দিশা দেখিয়েছেন। তোমরা বিষয় নির্বাচন করে সফল কেরিয়ার গড়ে তুলবে, এই আশা রাখছি। জীবনে প্রতিষ্ঠিত হবে। তোমরা জানো, যে কোনো খেলায় কোচের ভূমিকা হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করা। ঠিক তনুশ্যামবাবু এখানে তোমাদেরকে স্ট্র্যাটেজি তৈরি করে দিলেন। এখন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পারফর্ম করতে হবে তোমাদেরকে। তোমাদের জীবনের লক্ষ্য পূরণের পথে আমাদের এই ভার্চুয়াল আলোচনা যদি তোমাদের সহায়ক হয়, তাহলে আমরা আমাদের এই আলোচনাকে সফল বলে মনে করব। অনেক বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।